নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি বাংলার খবর। কি আজ ছিল 21শে জুলাই, কিন্তু 21শে জুলাইতে তৃণমূল কংগ্রেসের ভাঙনটা একেবারে স্পষ্ট। নির্বাচনে ভরাডুবির পর আর তারা খান খান হয়ে গিয়েছিল, আর 21শে জুলাইকে কেন্দ্র করে তাদের যে বিভাজনটা আরও স্পষ্ট হয়ে গিয়েছে। একদিকে ঋতব্রত পন্থী, আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী। দুপক্ষই আলাদাভাবে 21শে জুলাই আয়োজন করেছিল, কিন্তু সেখানে এক পক্ষ আরেক পক্ষকে রীতিমতো আক্রমণ শানিয়েছে। ভোটে ভরাডুবির পর রীতিমতো ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল, এবং সেই জায়গায় 21শে জুলাইয়ের শহীদ সমাবেশেও দেখা গেল বিভাজন। আজ 21শে জুলাইয়ের দুটি পক্ষ থেকে, অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূলের পক্ষ থেকে শহীদ সমাবেশের আয়োজন করা হয়েছে, ঋতব্রতপন্থী তৃণমূলের পক্ষ থেকেও শহীদ সমাবেশের আয়োজন করা হয়েছে, কিন্তু দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সুর চড়ালেন। মেও রোডে ঋতব্রতপন্থীদের তৃণমূলের শহীদ সমাবেশের আয়োজন করা হয়েছিল, উল্টো দিকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে তার অনতি দূরে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে তৈরি করা হয়েছিল কালীঘাটপন্থী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জন্য শহীদ সমাবেশের মঞ্চ। দুই মঞ্চ থেকেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে সুর চড়ান। ঋতব্রতপন্থী তৃণমূল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শহীদ পরিবারদের ঠকিয়েছেন এতদিন। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে এই যে তৃণমূল যারা, ঋতব্রতপন্থী তৃণমূল যারা রয়েছে, তারা শহীদ পরিবারকে ঠকাচ্ছে। অর্থাৎ একে অপরের বিরুদ্ধে দোষারোপ কিন্তু চলতে থাকে। আর যে গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে, তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা তৃণমূল পরিবার নয়। শহীদদের নিয়ে প্রবঞ্চনা, এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে না। শহীদের মালিকানাও চাইবেন, শহীদ পরিবারকে পেছাতে পেছাতে একেবারে মঞ্চের পেছনে পাঠিয়ে দেবেন। সিরিয়ালের আর্টিস্টরা মঞ্চ আলো করবে, শহীদদের যারা গুলি চালিয়েছিলেন যাদের নির্দেশে গোটা রিপোর্টটা চেপে দেবেন, আর তার পরবর্তীতে দাঁড়িয়ে যে টাকা দেওয়ার কথা সে টাকাও দেবেন না। তৃণমূলের মধ্যে এখানেও বিভাজন। ক্যামেরায় রবীন্দ্র শর্মার সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভগ্নপ্রায় দল, কিন্তু সেখানেও কোন্দলের কোনো শেষ নেই। একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব। কেননা নির্দেশ অমান্য করে দীর্ঘ সময় বক্তৃতা দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর সেই কারণে একাধিক সাংসদ তারা বক্তৃতা দিতেই পারেননি। আর তাতেই চোটে একেবারে লাল হয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয়ে যায় কথা কাটাকাটি, আর তারপরেই রেগে মেগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শুনে মঞ্চ ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। আমি অনুরোধ করব সাংসদ অধ্যাপক সৌগত রায়কে বলার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভগ্নপ্রায় দলে কোন্দলের শেষ নেই। আজকে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের মঞ্চেও ফের কোন্দল দেখা গেল। নির্দেশ অমান্য করে দীর্ঘ সময় ধরে বক্তব্য রাখেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদ দীর্ঘক্ষণ বক্তব্য রাখায় অন্যান্য সাংসদরা, অন্যান্য যারা নেতৃত্ব ছিলেন তারা বক্তব্যই রাখতে পারেননি। বেজায় চোটে লাল তৃণমূল দলের, অর্থাৎ কালীঘাট তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রীতিমতো দ্বন্দ্ব দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভগ্নপ্রায় দল হলেও তৃণমূলের মধ্যে বিভাজন আগেও ছিল, এখনো রয়েছে, এখনো সেই দ্বন্দ্ব কিন্তু বিদ্যমান। আজকে 21শে জুলাইয়ের মঞ্চ যেখানে দেখা গিয়েছে দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। না না, এমনি আমার দরকার আছে, একটু দরকার আছে। উনি যা বলে যদি একটু সুস্থ থাকেন, রক্তচাপ কম থাকে, রাতে ভালো ঘুম হয়, কল্যাণবাবুর সাথে ঝগড়াটা একটু কম হয়, কল্যাণবাবুকে স্টেজ থেকে নেমে যেতে না হয়, এগুলো যা উনি করবেন করুন। তো সবার সাথেই বচসা করে, লোকসভাতে গিয়েও চকিতকিত করে, এখন মমতা ব্যানার্জির সাথেও কিছু হয়তো হয়েছে, এতে আমাদের কি যায় আসে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যখন দীর্ঘ সময় ধরে বক্তব্য রাখছিলেন, তার বক্তব্য রাখার জন্য অন্যান্য কেউ বক্তব্য রাখতেই পারেননি, আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ভরা মঞ্চেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভৎসনা করেন। ক্যামেরায় রবীন্দ্র শর্মার সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। 29শে জুলাই মদন মিত্রকে তলব করল ইডি। পুরনিয়োগ দুর্নীতিতে মদন মিত্রকে তলব করা হয়েছে। মদন মিত্রকে তথ্যসহ হাজিরার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামীকাল এবং পরশু মদনের স্ত্রী এবং ছেলেকে তলব করা হয়েছে।
29শে জুলাই মদন মিত্রকে তলব করলো ইডি। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতেই মদন মিত্রকে এবার তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মদন মিত্রকে তথ্য সহ হাজিরার নির্দেশও দিয়েছে ইডি। আগামীকাল এবং পরশু মদন মিত্র স্ত্রী এবং ছেলেকে তলব করা হয়েছে। আগামী 29শে জুলাই মদন মিত্রকে তলব করা হয়েছে পুরনিয়োগ দুর্নীতি। সেই পুরনিয়োগ দুর্নীতিতে তার বাড়িতে এর আগেও একাধিকবার তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কখনো তার ভবানীপুরের বাড়ি, দক্ষিণেশ্বরের ফ্ল্যাট, বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হয়েছিল। এবার মদন মিত্রকে তথ্য সহ হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। আগামীকাল এবং পরশু মদন মিত্রের স্ত্রী এবং ছেলেকে তলব করা হয়েছে। অন্যদিকে 29শে জুলাই মদন মিত্রকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুরনিয়োগ দুর্নীতিতেই মদন মিত্রকে তলব করেছে ইডি। মদন মিত্রকে তথ্য সহ হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে। আগামীকাল এবং পরশু মদন মিত্রের স্ত্রী এবং ছেলেকেও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক পুরসভাতে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল, আর সেই পুরনিয়োগ দুর্নীতি দিয়ে এবার মদন মিত্রকে তলব করল ইডি। নিউ টাউনে একেবারে হাড় হিম করা ঘটনা। কুপিয়ে খুন করলো নিজের দাদাকে তার ভাই। যখন সম্পত্তি নিয়ে বিবাদ তৈরি হয়েছিল তখনই একেবারে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ, আর তাতেই মৃত্যু হয়েছে দুজনের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরও একজন। মূল দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পত্তি বিবাদের জেরে ভাইপোর হাতে খুন হলো কাকা ও খুড়তো ভাই। গুরুতর আহত হয়েছে কাকিমা। এমনটাই ঘটনা ঘটেছে রাজারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার একটা বাড়ি তৈরি হচ্ছে, সেটা সম্পত্তি যেটা ভাগবাটোয়ারা হয়ে গেছিল, এবং কাকা হচ্ছেন মুজফ্ফর মিস্ত্রি এবং তার যে দাদা, মুজফ্ফরের যে দাদা, তিনি হলেন মাতব্বর মিস্ত্রি। তার যে দুই ছেলে রয়েছে মিন্টু এবং চিন্টু, তারা কিন্তু কুড়োল এবং কোদাল নিয়ে হঠাৎ করে আজ হামলা করে দেয় কাকা, ভাইপো ও কাকিমার উপর। ঘটনাস্থলে মৃত্যু হয় মুজফ্ফর মিস্ত্রি ও ভাই বাপি মিস্ত্রি। কাকিমা গুরুতর আহত অবস্থা রয়েছে হাসপাতালে। আমরা এসে দেখি ছেলেটা মারা গেছে। ছেলেটা কোনো হুঁশ নেই, আর ওর মাকে পিছতে মাথাতে মেরেছে, হিংসা করেছে। এখন হঠাৎ আমরা খবর পেলাম যে মারপিট হচ্ছে। এসে দেখি মোটামুটি তিনজনকে কুপিয়ে দিয়েছে, কুরুল হেঁসো দিয়ে মায় মেরেছে, হ্যাঁ কুপিয়েছে। এটা করিয়েছে মানে ওই যাদের নাম বললাম, সাজান মিস্ত্রি, মিন্টু মিস্ত্রি, মাতব্বর মিস্ত্রি এবং সাজান মিস্ত্রির ওয়াইফ এবং মিন্টু মিস্ত্রির ওয়াইফ। এই দুই ভাইয়ের বোনের অংশের সম্পত্তি। মুজফ্ফর তিনি তার বোনের কাছ থেকে টাকা দিয়ে সেই জমিটি তিনি কিনে নিয়েছিলেন, যেটা মানতে নারাজ ছিল মাতব্বরের পরিবার। এই নিয়ে কিন্তু বারবার বৈঠক হয়েছে নিজেদের মধ্যে, কিন্তু কোনো রকম ফল হয়নি। অবশেষে দু একদিনের মধ্যেই হচ্ছিল এই বাড়ির ছাদ ঢালাই, তার কাজ চলছিল। কজন মারা গিয়েছে এখনো বন্ধ? দুজনকে আটক করেছেন আপনারা? মাতব্বর, সে মাতব্বর কিন্তু পলাতক হয়েছে ঘটনার পর থেকে, এবং তার খোঁজে বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে টেকনোসিটি থানার পুলিশ, এবং এই পরিস্থিতি কেন তৈরি হলো সেই বিষয়ে খতিয়ে দেখছে তারা। আনন্দমোহন ঝা, রিপাবলিক বাংলা, নিউ টাউন। ভাঙড়ে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। আলাউদ্দিন মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বরূপনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সন্ধ্যায় পোলেরহাট থানার অন্তর্গত পদ্মপুকুর এলাকায় আক্রান্ত হয়েছিল পুলিশ কনস্টেবল। সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পোলেরহাট থানার পুলিশ। পোলেরহাট থানার স্বরূপনগর এলাকা থেকে মূল অভিযুক্ত আলাউদ্দিন মোল্লা, গাড়ির ড্রাইভার, তাকে গ্রেপ্তার করেছে পোলেরহাট থানার পুলিশ। গতকাল সন্ধ্যা নাগাদ যখন পোলেরহাট থানার দিয়ে যখন পুলিশ গাড়ি যাচ্ছিল, তখন কিন্তু হাড়োয়া এবং লাভাটি রোড, সেই রোডের পদ্মপুকুর এলাকা, সেখানে কিন্তু একটি গাড়ি দাঁড় করিয়ে বালি খালি করছিল। তারই প্রতিবাদ করায় সেই গাড়ি সেখান থেকে সরিয়ে নেওয়ার কথা বলে, যাতে দুর্ঘটনা না ঘটে। তারপরেই প্রথমে পুলিশ কর্মীর সঙ্গে বচসা বাঁধে, এবং বচসার পরেই কিন্তু তাকে মারধর করা হয়, বেধড়কভাবে মারধর করা হয়। এই
এই ঘটনার সকাল থেকে আমরা খবর দেখেছি, তারপর কিন্তু আজ কিন্তু পোলেরহাট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আলাউদ্দিন মোল্লা মূল অভিযুক্ত, তাকে স্বরূপনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তবে পুলিশ সূত্রের খবর, এই আলাউদ্দিন মোল্লা যে গাড়িটি করে বালি খালি করা হচ্ছিল সেই গাড়ির ড্রাইভার, তাকে গ্রেপ্তার করে আগামীকাল বারুইপুর আদালতে পাঠানো হবে। তারপরে কিন্তু পুলিশ রিমান্ডের আবেদন জানানো হতে পারে পুলিশের পক্ষ থেকে। কি কারণে মারধর করা হয়েছিল তারও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পোলেরহাট থানার পুলিশ। ক্যামেরায় রাজেশের সঙ্গে আলমগীর, রিপাবলিক বাংলা, ভাঙড়। ঋণ দেওয়ার নাম করে এবার জালিয়াতি, এমনকি গ্রাহকদের টাকা আত্মসাৎ করার অভিযোগ। এমন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় হাওড়া জগৎবল্লভপুরের সমবায় ব্যাংকে। ইতিমধ্যে অভিযুক্ত ওই ব্যাংকের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাওড়ার জগৎবল্লভপুরে ভুয়ো অ্যাকাউন্ট করিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করলো এক ব্যাংক কর্মী। নাম তার সন্তু পাত্র, এবং এই সন্তু পাত্র দীর্ঘদিন ধরে একটি সমবায় ব্যাংকে দীর্ঘদিন ধরে কাজ করতে, এবং সেই সমবায় ব্যাংকে কাজ করতে করতে এলাকার মানুষজনকে তাদের কাছ থেকে ভুয়ো লোন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের লোনের টাকা তিনি আত্মসাৎ করতেন, এবং সেই আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে এলাকার মানুষজনেদেরকে এই ভুয়ো লোনের টাকা দেয়নি। এলাকার মানুষজনেরা আজকে ক্ষিপ্ত হয়ে গিয়ে সেই সমবায় ব্যাংকে জগৎবল্লভপুরে সেখানে জড়ো হয়, এবং তারা ভেতরে ঢুকে এই সন্তুর ওপরে যে আনা অভিযোগ তাকে পুরো সরাসরিভাবে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুরো কথাটা উড়িয়ে দেবার চেষ্টা করে। আমাদের গ্রুপে 9 মাস লোন জমা দিয়ে হাতে দেওয়া হয়েছে। 4 মাসের মধ্যে 4 মাস দিয়েছে, 5 মাস দিয়েছে, 4 মাস দেয়নি। এবারে বই, জমার খাতা বই, সঞ্চয়ের বই সবার কাছে আছে, বাড়ি বই এসে আমাদের লোনের টাকা নিয়ে যায়। আমরা থানায় এসেছি, আমাদের নামে লোন উঠেছে কিন্তু আমরা সই না করে। মোট আমাদের টাকা উঠেছিল 1,30,000 টাকা। সবাই যে যার নিজের স্লিপ ফর্মে সব জমা করা হয়ে গেছে। 19 সালে নেওয়া হয়েছিল, 22 সালে সেটা তার আগে শেষ হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তো আজ তো 26 সাল প্রায় মাঝখানে শেষের পথে। তো আমি তখন গিয়ে দেখা করলাম স্যারের সঙ্গে। স্যার বলছে তো তোমরা তো 2.5 লাখ টাকা লোন নিয়েছে। আমি কিভাবে এটা সম্ভব হলো? ওনারা সবাই জড়িত। তবে কোথাও যেন মনে হচ্ছে তাদের অ্যাকাউন্ট থেকে এই টাকা ক্ষয়ে যাওয়ার একটা বড়সড় চক্রান্ত চালাচ্ছিল এই সন্তু পাত্র, এবং যেটা জানা যাচ্ছে এই সন্তর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। এবং দায়িত্ব গ্রহণের কথা বলিনি, আমাকে বিজয় সাহেব পাঠিয়েছে। আপনার পরিচয়টা কি? আমি সিআই। তাই তো? নাম বলুন তো। সন্তুকে চিনিও না আমি। এবং ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। টিউশন পড়তে গিয়ে শ্লীলতাহানির শিকার হলো এক নাবালিকা। কাঠগোড়ায় শিক্ষিকার স্বামী রীতিমতো হাতে নাতে তাকে পাকড়াও করে গণপিটুনি দিল আমজনতা। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় পশ্চিম মেদিনীপুরের বলরামপুরে। অভিযুক্তকে গ্রেপ্তার করার পর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে, আর যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো খড়গপুর লোকাল থানার অন্তর্গত বলরামপুর এলাকায়। জানা গিয়েছে আজ সকালে শিক্ষিকার বাড়িতে টিউশন পড়তে গিয়েছিল ওই নাবালিকা, আর কোনো কাজের সূত্রে শিক্ষিকা যখন বাড়ির বাইরে যায় ঠিক সেই সময় কেউ না থাকার সুযোগ নিয়ে ওই নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানি করে ওই শিক্ষিকার স্বামী। আর এই ঘটনা বাড়িতে গিয়ে জানায় ওই নাবালিকা ছাত্রী, আর এরপরই কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসীরা। তারা কিন্তু রীতিমতো অভিযুক্তের বাড়ি ঘেরাও করে, বিক্ষোভ দেখাতে থাকে এবং তাকে বের করে রীতিমতো মারধর করা হয়। আর যে ভিডিও কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সমাজ মাধ্যমে। বাচ্চা মেয়ে 8 থেকে 10 বছর বয়সী হবে। এই ভদ্রলোকের কাছে নাকি টিউশন পড়তাম, আমার বন্ধুরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছিল। আমরা গেলাম উনার বাড়িতে গেলাম, পুলিশ এসেছিল, পুলিশ ওনাদেরকে অ্যারেস্ট করে নিয়েছেন। উনার স্ত্রীও সমভাবে দোষী, উনাকে উঠানো হয়নি। উনাকে যদি না 24 ঘন্টার ভিতরে তোলা হয় তাহলে আমরা গ্রামবাসীরা একত্র হয়ে আশেপাশে যত গ্রাম আছে আমরা আর বিচার চাইবো। একটা 7 বছরের বাচ্চা যদি ধর্ষণ হয়
তো সমাজটা কোথায় যাচ্ছে? আমার হিসাবে শাস্তিমূলক যা সরকারি শাস্তি আছে তাই শাস্তি হবে। ওনার স্ত্রী পুরোটাই সাপোর্ট করেছেন যে না স্বামী দোষী বলে সাপোর্ট করেছেন ওনার স্ত্রী। আজকে কি টিউশনি পড়াচ্ছিলেন? কার কাছে টিউশনি পড়তেন? ওই ওনার স্ত্রীর কাছেই পড়তো। ওনার স্ত্রী তো বাড়িতে ছিলেন? হ্যাঁ, বাড়িতে ছিলেন, কিন্তু কোনো রকম অ্যাবসেন্ট হয়েছে, বাইরে গেছে বা কিছু হয়েছে। বাড়িতে বসে বসে এইসব করছে দিনের পর দিন। স্থানীয়রা ওই অভিযুক্তকে রীতিমতো গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর লোকাল থানার পুলিশ এবং রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাকে। 9 বছরের একটি বাচ্চা মেয়ে, ও প্রত্যেক দিনের মতো স্কুল শেষের পরে টিউশন পড়তে গিয়েছিল। ওখানে যার কাছে টিউশন পড়তে গিয়েছিল ভদ্রমহিলা, তার হাজব্যান্ড ওকে নলেজ করে। আমরা সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরে পুলিশ রিচ করে এবং অ্যারেস্ট করে। এই ঘটনার তদন্ত নেমে পুলিশ কি সূত্র পায় এবং অভিযুক্তের এই শাস্তি হয় সেটাই কিন্তু এখন দেখার। খড়গপুর থেকে ক্যামেরা পার্সন ওয়ারিস আলীর সাথে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। সিকিমের নামচিতে নির্মীয়মান সুড়ঙ্গে গ্যাস লিক করে মর্মান্তিক পরিণতি। একসঙ্গে 10 জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান সেখানকার মুখ্যমন্ত্রী। এখনো পর্যন্ত 25 জন শ্রমিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদের মধ্যে রয়েছে 9 জন জলপাইগুড়ির বাসিন্দা, তাদের মধ্যে 6 জন মেটেলি এবং 3 জন নাগরাকাটার বাসিন্দা। সিকিমের নামচি জেলায় ভয়াবহ দুর্ঘটনা। টার্নেলের কাজ করার সময় কিন্তু এক বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় এবং সেই গ্যাসেই কিন্তু একাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর পর্যন্ত 10 জনের মৃতদেহ কিন্তু উদ্ধার হয়েছে এবং আরো বহু মানুষ রয়েছে বা বহু শ্রমিক রয়েছেন যারা এখনো সেই টার্নেলের মধ্যে আটকে রয়েছেন এবং তাদের উদ্ধার কাজের জন্য কিন্তু এনডিআরএফ থেকে শুরু করে সিকিম পুলিশ, সিকিমের যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে তারা প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের দ্রুত উদ্ধার কাজ চলছে। जो 25 फंसा था उसमें से 10 डेड बॉडी निकल चुका है। मीथेन गैस के कारण कहीं ब्लास्ट होगा, ये कोई लैंडस्लाइड के कारण, ये बारिश के कारण या मानसून के कारण। इंक्वायरी करने के बाद जिसको एक्शन करना, अगर किसी का गलती है, किसी का कंपनी का अगर नेग्लिजेंसी है तो हम उसमें काम कर कार्रवाई करेंगे। ইতিমধ্যে এই যে 10 জন মৃতদেহ উদ্ধার হয়েছে এবং তার পাশাপাশি জলপাইগুড়ি জেলার কিন্তু 9 জন শ্রমিক সেখানে আটকে রয়েছে, এমনটাই কিন্তু খবর জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে। এবং জলপাইগুড়ি জেলার এসপি জানিয়েছেন এই 9 জন শ্রমিককে আইডেন্টিফাই করা গেছে এবং এই 9 জন শ্রমিকের যারা বাড়ির লোকজন রয়েছে, মেটলি ব্লক, নাগরাকাটা ব্লকের বিভিন্ন এলাকা তাদের বাড়ি, তাদেরকে কিন্তু ইতিমধ্যে সিকিমে নিয়ে যাওয়া হয়েছে এবং তার যে চিহ্নিতকরণ, সেই চিহ্নিতকরণের কাজও কিন্তু শুরু হয়েছে। 6 জন আছেন মেটেলির আর 3 জন আছেন নাগরাকাটার। সেটার নাম জানা গেছে কি এখন? নাম কিছু আছে আমাদের কাছে, মানে সেটা আমরা কনফার্ম করছি, ভেরিফাই মানে হয়েছে, ওদেরকে বলা হচ্ছে। मैं काम गई थी, मुझे फोन करके बोली कि घर में आओ, घर में थोड़ा असुविधा है, बोली इसलिए मैं आ गई घर। अच्छा, तो आप क्या बगान में काम करते हैं ना? मैं जाती हूँ। জলপাইগুড়ির কেউ মৃত কিনা সেটা এখনো পরিষ্কার না হলেও অনেকেরই নাকি মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এই সিকিমের নামচি জেলায় বিষাক্ত টানেলের মধ্যে কাজ করার সময় যে বিষাক্ত গ্যাস ছড়িয়েছে, সেই গ্যাসে আরো কতজন আটকে রয়েছে এবং কি অবস্থায় তারা রয়েছে সেটাই কিন্তু এখন মানে উদ্বেগের কারণ। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।